নাচ গানই তো করবে, খেলা মেলা ছাড়া পশ্চিমবঙ্গে আছেটা কি? এবং এটা এই স্পিকার বিমান ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই এর প্রস্তুতি নিচ্ছে। ব্রাত্য বসু কি অভিনয় করবে, আমাদের অদিতি মুন্সি কি গান করবে, কে কি অভিনয় করবে, কে কি বলবে, তো রিহার্সাল তো চলছে অনেক দিন ধরে। তা আনন্দেই আছে ওরা। এই আনন্দটা আসে কোথা থেকে? ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, এই আনন্দ আসে কোত্থেকে? মানে একটা তো থোড়াই কি আর অ্যাটিচিউড আছে, দাম্ভিকতা, একটা বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা, পুলিশকে ক্যাডার বানিয়েছে, সংখ্যালঘুদের ভোট একদম ফিক্সড ডিপোজিট 30-32%, বিরাট একটা অংশ সন্ত্রাস কবলিত। যে ধরনের সার্বিক আন্দোলন ব্যাপকভাবে তৈরি হওয়া উচিত ছিল, সেই আন্দোলনের যেভাবেই হোক পারমিশন না দেওয়া, পুলিশ দিয়ে বাধা দেওয়া, কথায় কথায় কোর্টে যাওয়া, এসব করে সব মিলিয়ে ওনারা মনে করছেন সঙ্গে সিপিএম আছে, তৃণমূলের বি টিম, আর্টিফিশিয়াল বিরোধিতার নাম করে হিন্দু ভোট ভাঙবো, জিতিয়ে দেব, সব মিলিয়ে ওরা ভাবছে যে এসব করবে, নইলে সুপ্রিম কোর্টকে কেউ অবজ্ঞা করে। আমি তো অত্যন্ত অল্প বয়স থেকে ছাত্র রাজনীতি থেকে এখানে এসেছি। আমি অনেকগুলো প্রধানমন্ত্রী, অনেকগুলো মুখ্যমন্ত্রী দেখেছি, সবগুলো দেখিনি, আমার সময়কালে বা দেখেছি। তাতে সুপ্রিম কোর্টকে অবজ্ঞা তো আমি কখনো, বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দেখিনি, ইন্দিরা গান্ধীকেও কখনো করতে দেখিনি। তো ইনি তো সুপ্রিম কোর্টকে আজকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। উনি তো বলেই দিয়েছেন যোগ্য অযোগ্য কোনো বিষয় না, সবাই চাকরি থাকবে, সবাইকে বেতন দেওয়া হবে, আমার উপর ছেড়ে দিন। ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বর বলেনি, মাইনে পাচ্ছেন কিনা, চাকরি আছেন কিনা আপনারা এটা উনি যেটা বলেছেন তার কোনো সীমা নেই। তিনি বলেছেন আপনাদের লিস্ট নেওয়ার দেখার দরকার নেই, যোগ্য অযোগ্য ওগুলো সরকার এবং কোর্টের বিষয়, আপনাদের বেতন দেওয়ার দায়িত্বটা সরকারের। যারা আপনাদের আন্দোলন করতে বলছে তারা আপনাদেরকে বেতন দেবে না। আন্দোলনকারীদের জন্য আন্দোলন তো অরাজনৈতিক, তারা চান না আমরা কেউ সেই আন্দোলনে যাই। আমাদের মানবিক দিক থেকে যেটুকু করার, পিছন থেকে আমরা, আমাদের কাউন্সিলর সজল ঘোষ, আমাদের ওখানে পীযূষ কানোরিয়া, এরা ক্যামেরার সামনে না এসেও যেটুকু পরিষেবা দেওয়ার, আমি ওগুলো বলতে চাই না, বা সজল ঘোষ আমাদের বাই টয়লেট করানো, মানবিক গ্রাউন্ড, এগুলো টিভিতে দেখছে, তাতে যেটুকু করার ছবিতে না এসে তারা করছে, ভবিষ্যতেও করবে। কিন্তু তারা অরাজনৈতিক আন্দোলন রেখেছে, তারা কোনো রাজনৈতিক নেতা বা প্রধান বিরোধী দল বা আমাদের সাংসদ বিধায়ক বা কোনো নেতৃস্থানীয়কে তারা আহ্বান করেননি, বা অন্য কোনো রাজনৈতিক দল যুক্ত হন চান না। অতএব কে তাদেরকে আন্দোলন করতে বলেছে? আন্দোলন তারা নিজেরাই সংগঠিত করেছে, এবং আমরা মনে করি তাদের আন্দোলন যুক্তিসঙ্গত, দাবিগুলির যৌক্তিকতা রয়েছে। এবং আপনার শিক্ষামন্ত্রী, আপনার এসএসসির চেয়ারম্যান, এরা নিজেরাই 11/4 যা বলেছিল 21/4 আর 22/4 তার উল্টো কথা বলছে। এখন তো লুকানোর কিছু থাকে না, অস্বীকার করার জায়গা থাকে না, কারণ ক্যামেরাতে সব থাকে। আপনি 11/4 শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যানের বক্তব্য, আজকের 22/4 বা গতকাল 21/4 ফোন ইন মাঝরাতে, আপনি দুটো মিলিয়ে দেখবেন যে হেল অ্যান্ড হেভেন। মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে আপনাদের প্রথমে সবার চাকরি চলে গিয়েছিল, আমরা সুপ্রিম কোর্টে, উনি তো সুপ্রিম কোর্টে যাননি, এসএসসি গেছিল, তাহলে এসএসসির অটোনমি কোথায় থাকলো? রাজ্য সরকারের রিভিউ পিটিশন তো এখনো হয়নি, সেই রিভিউ পিটিশনের তো মানে হিয়ারিং বা বিবেচিত হয়নি। যে কারেক্টেড অর্ডারটা হয়েছে, আমি মনে করি অর্ডারটা ডিফেক্টিভ। কারণ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যেমন যোগ্য অযোগ্য আছে, শিক্ষাকর্মীদের মধ্যেও কিন্তু যোগ্য এবং অযোগ্য আছে। তাদের সকলকেই অযোগ্যের তালিকায় ফেলে দেওয়া প্রায় 4000, এটা ঠিক হয়নি।
অর্থাৎ একটার পর একটা ভুল এসএসসি রাজ্য সরকার সব করছে। মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যের মধ্য দিয়ে তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে অবজ্ঞা করলেন এবং এসএসসি শিক্ষা দপ্তরের যে কোনো আলাদা অস্তিত্ব সত্তা নেই, এসএসসি যে অটোনমাস বডি নয়, মমতা ব্যানার্জির বডি, এবং সেটা কন্ট্রোল মমতা ব্যানার্জি করেন, আজকে মেদিনীপুরে এই ঔদ্ধত্যপূর্ণ রাজনৈতিক ভাষণের মধ্য দিয়ে সেটা আরেকবার প্রমাণিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।